আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজকের এফসিপিএস পার্ট ওয়ান মাস্টার টপিক ডিসকাশন। আমাদের এই এফসিপিএস পার্ট ওয়ান মাস্টার টপিক ডিসকাশনগুলোতে আমরা আসলে কিছু ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করি, যেগুলোর উদ্দেশ্য মেইনলি আসলে যারা নেক্সট কিছুদিন পরে এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা, যারা অলরেডি এটা প্রিপারেশন নিয়েছেন, তারা যদি নিজেদের প্রিপারেশনটাকে কিছু রিভিউ করে নিতে পারেন। এছাড়াও যারা একেবারেই এইবার পরীক্ষা দিচ্ছেন না, পরের জন্য প্রস্তুতি নিবেন, নতুনভাবে সবকিছু পড়া গুছিয়ে নিতে চাচ্ছেন, তাদের জন্য পড়াতে হবে গুছিয়ে নেয়। এই জন্য ছোট ছোট কিছু টপিক নিয়ে আমরা এগুলোতে আলোচনা করি। আহ, আমরা এর আগের টপিকে মোটামুটি আলোচনা করেছিলাম অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ইনসাফিসিয়েন্সি নিয়ে, সেটা হচ্ছে এডিসন ডিজিজ। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোশিন সিনড্রোম, মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হাইপার অ্যাক্টিভিটি বা ওভার অ্যাক্টিভিটি, এটা নিয়ে। তো যেটা আগে বলছিলাম, অ্যাড্রিনাল গ্ল্যান্ড মোটামুটি আমাদের স্যারদের প্রিয় একটা টপিক। অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদিও এই ডিজিজগুলো খুব বেশি কমন না, কিন্তু তারপরেও এই টপিক থেকে প্রচুর কোশ্চেন আছে। সেটা শুধুমাত্র এফসিবিএস পার্ট ওয়ান নয়, এফসিবিএস পার্ট ওয়ান, ইভেন এমআরসিপি, ইভেন রেসিডেন্সি, সবগুলোতেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কোনো না কোনো কোশ্চেন আসবেই। আমাদের স্যারদের অত্যন্ত প্রিয় টপিক এটি। আর যেটা আগেই বলছিলাম, যেহেতু এই টপিকগুলো ক্লিনিক্যাল টপিকগুলো মেডিসিন ফ্যাকাল্টির জন্য ডেভিডসন বেসড পড়াগুলো, তো এই ডেভিডসন বেস পড়াগুলো মেডিসিন ফ্যাকাল্টি সবাই চেষ্টা করবেন এমনভাবে গুছিয়ে নিতে, যেগুলো আপনাদের এফসিবিএস পার্ট ওয়ান, রেসিডেন্সি, এমআরসিপি সবগুলো পরীক্ষাতে যেন কাজে লাগে। ডেভিডসন থেকে এমনভাবে আপনারা পড়াগুলো গুছিয়ে নেবেন। তো যেহেতু এটা শর্ট টপিক ডিসকাশন, আমরা খুব বেশি আলোচনা না করে একটু ভিতরে যাচ্ছি। আমরা এর আগের ক্লাসে মোটামুটি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অ্যানাটমি, ফিজিওলজি সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম। তাই এখানে আমি আসলে কোশ্চেন সিরিজ আজকে যেটা আলোচনা করবো, এর মধ্যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অ্যানাটমি, ফিজিওলজিগুলো খুব বেশি আনবো না। আপনারা যারা আগের ক্লাসটি করতে চান বা করার দরকার আছে বলে মনে করেন, তারা গ্রুপে ক্লাসটি লাইভ রয়ে গেছে, আপনারা আরেকবার একটু দেখে নিতে পারেন যদি মনে করেন। তো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের লোকেশন বা কোথায় থাকে, কি ফাংশন, কয়টি লেয়ারে তাদের কর্টেক্সকে কয়টা লেয়ার ভাগ করা হয়, এগুলো নিয়ে আমরা গতবার আলোচনা করেছিলাম। আজকে মেইনলি আমরা আলোচনা করব যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যেই অ্যাড্রিনাল কর্টেক্সের যে জোনা ফেসিকুলেটার যে লেয়ারটা, এই জোনা ফেসিকুলেটার থেকে সিক্রেশন হয় হচ্ছে কর্টিসল। এই কর্টিসল যখন একটি ওভার অ্যাক্টিভিটি হয়, তখন কুশিনস ডিজিজ বা কুশিনস সিনড্রোম ডেভেলপ করে। এই কুশিনস সিনড্রোম হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। তো আমরা প্রথমেই একটু শর্ট টার্ম রেগুলেশনটা দেখে নিই। এই রেগুলেশন যেটা, সেটা আপনারা মোটামুটি সবাই জানেন। সেটা হচ্ছে হাইপোথ্যালাম, আমাদের বডির মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে আসলে পিটুইটারি গ্ল্যান্ডকে, কিন্তু বডির সবকিছুর কিন্তু নিয়ন্ত্রণ যেটা বা রেগুলেশন, সেটা শুরু হয় হাইপোথ্যালামাস থেকে। তো এই হাইপোথ্যালামাস এক ধরনের কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এটা রিলিজ করে পিটুইটারি গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে তখন সিক্রেট হয় বিভিন্ন ধরনের সিক্রেশন রেগুলেটরি হরমোন। এর মধ্যে একটি হচ্ছে এসিটিএইচ, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনটা সরাসরি গিয়ে কাজ করে আমাদের কিডনির উপরে যে গ্ল্যান্ডটি রয়েছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তার উপর। তো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের বিভিন্ন লেয়ারের উপরে কি কি ফাংশন, কোন লেয়ার থেকে কি সিক্রেশন হয়, সেটা আমরা আগের ক্লাসে বলেছিলাম। আজকে আমরা মেইনলি যেটা বলবো, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যেই মাঝখানে যে লেয়ারটা, অর্থাৎ জোনা ফেসিকুলেটা, সেটা থেকে হচ্ছে সিক্রেশন হয় কর্টিসল। তো এই কর্টিসল যখন ওভার অ্যাক্টিভিটি হয়, সেটার নাম বলা হচ্ছে কুশিনস সিনড্রোম। আর এটার আরেকটা সাব টাইপই হচ্ছে কুশিনস ডিজিজ, সেটা আমরা একটু পরে বলছি। তো এই রেগুলেশন থেকে সহজে বোঝা যাচ্ছে যে কুশিনস সিনড্রোম বা কর্টিসল হাইপার অ্যাক্টিভিটি বা কর্টিসল ওভার প্রোডাকশন হওয়ার কিছু কারণ এই এখান থেকে আমরা দেখতে পারি। একটা হচ্ছে উপর থেকে, রেগুলেশনের উপর থেকে, অর্থাৎ যদি পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের এক্সেস এসিটিএইচ সিক্রেশন হয়, তাহলে কর্টিসল ওভার প্রোডাকশন হতে পারে। এছাড়াও যদি আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইটসেলফ যদি কর্টিসল অনেক বেশি প্রোডাকশন করতে শুরু করে, তাহলে সেখান থেকেও আমাদের কর্টিসল ওভার প্রোডাকশন হতে পারে, যে দুটি কুশিন সিনড্রোম করতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কুশিন সিনড্রোমের মেইন কজগুলোর এর মধ্যে কোনোটাই না। কুশিন সিনড্রোমের যদি আমরা মেইন কজ বলি, তাহলে মেইন কজ হবে এক্সোজেনাস, অর্থাৎ বাইরে থেকে। আমরা স্টেরয়েড বিভিন্ন কারণে আমরা ক্লিনিক্যালি স্টেরয়েড ব্যবহার করি বিভিন্ন ইনফ্লামেটরি কন্ডিশনে, ইনফ্লামেশনকে সাপ্রেস করার জন্য অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে। অনেকগুলো কমন ডিজিজ যেমন ব্রঙ্কিয়াল এজমা, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এগুলোতে আমরা স্টেরয়েড ব্যবহার করি। এই যে স্টেরয়েডটা আমরা ব্যবহার করতেছি, সেখানে যে এক্সোজেনাস স্টেরয়েড, সেটা লং টার্ম ব্যবহারের কারণে কুশিন সিনড্রোম ডেভেলপ করতে পারে। তাহলে কুশিন সিনড্রোমের ফার্স্ট কজই হচ্ছে আমাদের এক্সোজেনাস। আর এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ যেই রেগুলেশনটা দেখেছি এন্ডোজেনাস রেগুলেশন, এই এন্ডোজেনাস কারণেও সেটি হতে পারে, কিন্তু মোস্ট কমন কজ বললে সেটি এক্সোজেনাস হবে।
তাহলে আজকের আমাদের মেইন আলোচ্য বিষয় হচ্ছে কর্টিসল এবং কর্টিসলের ওভার প্রোডাকশন। তো কর্টিসল বা আমাদের দেহে যে গ্লুকোকর্টিকয়েড যে হরমোনগুলো রয়েছে সেগুলো আসলে আমরা জানি একটা লিপিড সলিউবল হরমোন। ওকে, ওয়াটার সলিউবল না। তাহলে এই গ্লুকোকর্টিকয়েডগুলো যেহেতু এগুলা ওয়াটার সলিউবল না, তাহলে গ্লুকোকর্টিকয়েডগুলো আমাদের বডিতে কিভাবে কাজ করে, বডিতে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করার জন্য, তাহলে তারা বাইন্ড করে কিছু প্রোটিনের সাথে, সেগুলোকে বলা হয় কর্টিকো কর্টিসল বাইন্ডিং গ্লোবিউলিন। ওকে, তাহলে যদি আমরা এটাকে গ্লুকোকর্টিকয়েড ধরি, সেটা বডিতে বেশিরভাগ সময় কর্টিসল বাইন্ডিং গ্লোবিউলিন এগুলোর সাথে বাইন্ড করে থাকে, এগুলোর সাথে বাইন্ড করে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে। এছাড়াও অল্প কিছু গ্লুকোকর্টিকয়েড ফ্রি ফর্মে থাকতে পারে, সেটা খুবই রেয়ার, less than 5% ফ্রি ফর্মে থাকে, আর বেশিরভাগই কর্টিসল বাইন্ডিং গ্লোবিউলের সাথে অ্যাটাচ হয়ে থাকে। এই জিনিসটা আমাদের জানার দরকার, কারণ হচ্ছে আমরা যখনই বডিতে কর্টিসল মেজার করব, তখনই আমাদের মনে রাখতে হবে যে বডিতে শুধুমাত্র কর্টিসল মেজার বেশিরভাগ ক্ষেত্রেই করা যায় না, বেশিরভাগ এসেতেই যখন আমরা কর্টিসলটা মেজার করি একই সাথে কর্টিসল বাইন্ডিং গ্লোবিউলিন গুলো এসে করতে হয়। তাই আমাদের এমন কিছু প্রক্রিয়া খুঁজতে হয় যেটা দিয়ে বডি এই যে কর্টিসল যে আমরা মেজার করি সেটা যেন কোনোভাবে এটার সাথে ইন্টারাকশন না হয়। সেটা আমরা যখন কর্টিসল কুশিন সিনড্রোমের ডায়াগনোসিস দেখবো তখন আমরা বলবো। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে 5%, less than 5% ফ্রি ফর্মে থাকে, যখন কুশিন সিনড্রোম হয় এই ফ্রি ফর্মে যে কর্টিসল থাকে সেগুলো বেড়ে যায়। এই ফ্রি ফর্মের কর্টিসল গুলো তখন কিডনি দিয়ে বের হয়ে যায়, কিডনি দিয়ে বের হয়ে ইউরিন দিয়ে বের হয়ে যায়। এজন্যই আমরা 24 আওয়ার্স ইউরিনের কর্টিসল দেখতে পারি। ইউরেনিক কর্টিসল সেটা যখন মেজার করি কুশিন সিনড্রোমে সেটাও এলিভেটেড হয়। ওকে, এই কর্টিসলের মেইন কাজগুলো কি? কর্টিসল তো এক ধরনের স্ট্রেস হরমোন, সেটা আমরা জানি, স্ট্রেস এটা রিলিজ হয়। এছাড়াও মেইনলি কর্টিসল আমাদের দেহে একটি রিদম মেনটেন করে, সেটা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে সকালে আমরা যখন ঘুম থেকে উঠি, সকালবেলা কর্টিসল অনেক বেড়ে যাবে এবং রাতে যখন আমরা ঘুম থেকে যাই তখন কর্টিসল কমে যাবে। তার মানে আমাদের ঘুম থেকে ওঠার সাথে সাথে যখন আমাদের নর্মাল কাজগুলো, আমাদের প্রাত্যহিক জীবনের কাজ যেগুলো আমাদের করার দরকার আছে সেগুলো যখন দরকার হয়, একই সাথে সাথে আমাদের কর্টিসলগুলো বেড়ে যায়, আর স্ট্রেসেও কর্টিসলগুলো বেড়ে যায়। এখন কর্টিসল আমাদের দেহে যে বেসিক কাজগুলো করে এর কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে কুশিন সিনড্রোমে কি কি হয় তা বোঝার জন্য। মেইনলি কর্টিসলের ক্ষেত্রে একটা জিনিসই মনে রাখবেন, কর্টিসল মেইন শুধুমাত্র গ্লুকোজকে বাড়াচ্ছে, গ্লুকোনিওজেনেসিস করছে সেটি, কিন্তু বডির আমাদের অন্য যেই কন্টেন্টগুলো প্রোটিন এবং লিপিড দুটোকেই তারা ভেঙে ফেলে, প্রোটিওলাইসিস করে, লাইপোলাইসিস করে। ওকে, তাহলে প্রোটিওলাইসিস করে বডির মোটামুটি আমরা যেটা বললাম আমাদের বডির মেজর যে কম্পাউন্ড সবগুলোকে মোটামুটি কর্টিসল ভেঙে ফেলে। তাহলে কর্টিসল যখন বেশি হবে, শরীরে অনেক বেড়ে যায়, তখন আমাদের এই মাসল, বোন এবং স্কিন এগুলো ব্রেকডাউন করা শুরু করে। মাসল ব্রেকডাউন করে বলে আমরা কোশেন সিনড্রোমে মায়োপ্যাথি পাই, প্রক্সিমাল মায়োপ্যাথি। বোন ব্রেকডাউন করে আপনারা জানেন কোশেন সিনড্রোমে অস্টিওপোরোসিস হয়, বিভিন্ন ফ্র্যাকচার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, ফ্র্যাকচারের রিস্ক অনেক বেশি কোশেন সিনড্রোমে। এছাড়াও স্কিন ব্রেকডাউন হচ্ছে কারণ হচ্ছে স্কিন থিনিং হয়ে যাচ্ছে কোশেন সিনড্রোমে। পেশেন্টকে ক্লিনিক্যালি এক্সামিনেশন করার সময় স্কিন থিনিং সেটা পরীক্ষা করে দেখতে হয়, স্কিন থিকনেস, স্কিন থিনিং হয়ে যায়, ইজি ব্লুজিং হয়ে যায়। এই এছাড়াও আরেকটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে এগুলো যদিও ভেঙে ফেলে, এটা কিন্তু গ্লুকোজকে বাড়াচ্ছে, গ্লুকোনিওজেনেসিস করছে। এছাড়াও আরেকটা কাজ করছে সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স করছে। ইনসুলিন রেজিস্ট্যান্স এবং গ্লুকোনিওজেনেসিস এই দুটি কারণে আমাদের দেহে গ্লুকোজ বেড়ে যাবে, একই সাথে সাথে ইনসুলিনও বেড়ে যাবে। এই ইনসুলিনগুলো কি করছে? এই ইনসুলিনগুলো আমাদের দেহের যে এডিপোসাইটস, সেন্টার অফ দ্য বডিতে এডিপোসাইটে গিয়ে লাইপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভেট করছে, আর তারা ফ্যাটকে রিডিস্ট্রিবিউশন করছে। ফ্যাট রিডিস্ট্রিবিউশনের মাধ্যমে কি ডেভেলপ করছে সেটা হচ্ছে আমাদের দেহে যদিও এক্সট্রিমিটি বা অন্য সব জায়গায় কিন্তু ফ্যাট ডিপোজিশন হচ্ছে না, একটা স্পেশাল ফর্মের ফ্যাট রিডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা হচ্ছে ট্রাঙ্কাল ওবিসিটি বা সেন্ট্রিপিটাল ওবিসিটি, অর্থাৎ আমাদের দেহের যে মাঝখানে ট্রাঙ্কে এবং মুখে মুন ফেস ডেভেলপ করছে,
ট্রাঙ্ক বাফালো হাম্প ডেভেলপ করছে, ট্রাঙ্কাল ওবিসিটি ডেভেলপ করছে, সেন্ট্রিপিটাল ওবিসিটি যেটা আমরা বলি সেগুলো ডেভেলপ করছে, কিন্তু আমাদের যে এক্সট্রিমিটি গুলো সেগুলো কিন্তু থিন রয়ে গেছে। এটাই হচ্ছে কুশিন সিনড্রোমের একটি ক্যারেক্টারিস্টিক্স টাইপ। এগুলো হচ্ছে কুশিন সিনড্রোমের কিছু বেসিক জিনিস। আমরা মেইনলি এগুলো নিয়ে খুব বেশি থাকবো না, শুধুমাত্র আলোচনায় যাওয়ার আগে আমরা এটা সামান্য ডিসকাশন করে নিলাম। এটা হচ্ছে কুশিন সিনড্রোমের একটা টিপিক্যাল পিকচার, যেটা দেখলে আমাদের প্রথমে চিন্তা করতে হবে এটা কুশিন সিনড্রোম। দেখতে পাচ্ছেন মুন ফেস ডেভেলপ করে গেছে মুখ ফুলে, এছাড়াও অ্যাবডোমেনে কিছু অ্যাবডোমিনাল স্ট্রায়া রয়েছে। এছাড়াও দেখেন ফিমেল হেয়ার ডিস্ট্রিবিউশনটাও কিছুটা অল্টার হয়ে গিয়েছে, যেটা কুশিন সিনড্রোমের একটা টিপিক্যাল টাইম। এছাড়াও আমরা জানি হার্সুইটিজম ডেভেলপ করে। আর ডেভিডসন একটা ইম্পর্টেন্ট বক্স হচ্ছে এটা, অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট ডোজ অফ গ্লুকোটিকেট, এটা আমরা একটু পরে দেখবো। যেই কারণে এত কিছু আলোচনা করছিলাম, আরেকটা বেসিক এই বক্সটি ডেভিডসনে নাই, কিন্তু এটা থেকে কোশ্চেন প্রায়ই আসে। তো যদি আপনারা পারেন এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে যেই আমরা যে কর্টিসল গুলো ইউজ করি আমাদের ড্রাগ হিসেবে, সেগুলোর মধ্যে কোনটার মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি বেশি, কোনটা গ্লুকোটিকয়েড অ্যাক্টিভিটি বেশি। এটা ইজিলি আপনারা মনে রাখতে পারেন। আমরা জানি মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি হচ্ছে ফ্লুইডোকর্টিসন, এটা আপনারা জানেন, কিন্তু ভেরি হাই সবচেয়ে হাই গ্লুকোড অ্যাক্টিভিটি কার, এটা মনে রাখার জন্য আপনারা চিন্তা করতে পারেন। দেখেন আমরা ওয়ার্ডে কমন যেগুলো ইউজ করি, খুব কমন ইউজ করি হচ্ছে হাইড্রোকর্টিসন, কর্টিসন, কিছু না হলে আমরা কোনো দরকার হলে পেশেন্টকে কর্টিসন দিয়ে দিই। কিন্তু কোভিড বা আমরা বিভিন্ন ইনফ্লামেটরি ডিসঅর্ডার যেমন নেফ্রাইটিক সিনড্রোম, এগুলোতে আমরা হায়ার লেভেলের স্টেরয়েডগুলো ইউজ করি, যেমন ডেক্সামিথাসোন, প্রেডনিসোলন। তাহলে ভেরি হাই গ্লুকোটিকের অ্যাক্টিভিটি আছে যেটা, সেটা হচ্ছে ডেক্সামিথাসোন অথবা বিটামিটাসোন। আর প্রিডোমিনেন্ট গ্লুকোটিক অ্যাক্টিভিটি কিন্তু লো মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি। যখনই আমরা এটা থেকে নিচের দিকে যাব দেখবেন মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি গুলো বাড়তে থাকবে, গ্লুকোটিক অ্যাক্টিভিটি কমতে থাকবে। এটা হচ্ছে প্রেডনিসোলন। আর গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি, হাই মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি, দিস ইজ হাইড্রোকর্টিসন। অ্যান্ড মিনিমাল গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি, ভেরি হাই মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি, দিস ইজ ফ্লোগ্লুকোর্টিসন। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট বক্স, এখান থেকে প্রায়ই কোশ্চেন আসে। তো যদি এটা আপনাদের কারো কাছে না থাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা ছবি তুলে রাখতে পারেন। এই রিলেটেড একটা কোশ্চেন আমি গ্রুপে দিয়েছিলাম, সেটা ছিল হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ লিস্ট মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি। লিস্ট কথাটা খেয়াল করবেন, তাহলে লিস্ট হলে কিন্তু পুরো আনসারটাই পাল্টে যাচ্ছে। তাই ওই কোশ্চেনটা আনসার হবে হচ্ছে ডেক্সামেথাসোন। ওকে, আমরা এদিকে এত বেশি আলোচনা না পারি, আমরা একটু ডেভিডসনে চলে যাই। ডেভিডসনের কোশ্চেন সিনড্রোম সম্পর্কে ইম্পর্টেন্ট কি কি আছে সেটা আমরা দেখে নিই। ডেভিডসনের পেজ নাম্বার হচ্ছে 681। যদি কেউ ডেভিডসন সামনে থাকে, 681 681 পেজটা খুলে নিতে পারেন, তাহলে যেটা ইম্পর্টেন্ট সেটা একটু দেখে নিতে পারতেছেন। আচ্ছা, আমরা প্রথমে বলে নিয়েছিলাম যে আমাদের যে কুশিন সিনড্রোমের মেইন কারণ হচ্ছে এক্সোজেনাস, অর্থাৎ বাইরে থেকে আমরা যখন স্টেরয়েড বিভিন্ন কারণে ইনটেক করি, বিভিন্ন ডিজিজের কারণে অথবা অন্য যে কোনো কারণে স্টেরয়েড যদি দেওয়া হয়, সেই এক্সোজেনাস স্টেরয়েড হচ্ছে কুশিন সিনড্রোমের জন্য মোস্টলি দায়ী। কিন্তু এন্ডোজেনাস কিছু কারণ রয়েছে। এই এন্ডোজেনাস যে কুশিন সিনড্রোমের ক্লাসিফিকেশনটা দেওয়া হয়েছে এই বক্সটায়, এর মধ্যে আমরা ওই যে রেগুলেশনে দেখে এসেছিলাম এসিটিএস ডিপেন্ডেন্ট এবং এসিটিএস ইনডিপেন্ডেন্ট। এখানে এই দুটিকে দেখানো হয়েছে। এসিটিএস ডিপেন্ডেন্টটা লক্ষ্য করেন, এসিটিএস ডিপেন্ডেন্ট অর্থাৎ পিটুইটারি থেকে কোনো সমস্যা দেখা দিয়েছে। দেখেন পিটুইটারি এডেনোমা সিক্রেটিং যদি এসিটিএইচ অর্থাৎ কুশিনস ডিজিজ, এটাকেই বলা হচ্ছে কুশিন ডিজিজ। পিটুইটারি এডেনোমা যেটা হচ্ছে আমাদের এসিটিএইচ সিক্রেট করছে, দিস ইজ কুশিন ডিজিজ 70% ক্ষেত্রে। অর্থাৎ এন্ডোজেনাস কুশিন সিনড্রোমের ক্ষেত্রে দিস ইজ দ্য মোস্ট কমন কজ কুশিন ডিজিজ। বাট মোস্ট কমন কজ যদি কুশিন সিনড্রোমে আসে অবশ্যই সেটা এক্সোজেনাস, কিন্তু এন্ডোজেনাস গুলোর মধ্যে যদি হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ জানতে চাই, তাহলে আপনারা বলবেন দিস ইজ পিটুইটারি এডিনোমা সিক্রেটিং এসিটিএস। মানে উপর থেকে এসিটিএস সিক্রেট হচ্ছে বেশি করে, এবং এটার নাম দেওয়া হচ্ছে কুশিন ডিজিজ। আর এসিটিএইচ শুধুমাত্র যে পিটুইটারি থেকে তৈরি হয় তা না, আরো একভাবে তৈরি হতে পারে। সেটা হচ্ছে আমরা জানি বিভিন্ন কার্সিনোমা একটোপিক এসিটিএস হরমোন প্রোডাকশন করতে পারে। এগুলোর মধ্যে মোস্ট কমন হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোয়েড, স্মল সেল লাং কার্সিনোমা এবং আদার নিউরোএন্ডোক্রাইন টিউমার। তাহলে এসিটিএস ডিপেন্ডেন্ট কজগুলো চলে গেল। আর নন এসিটিএস ডিপেন্ডেন্ট তো বুঝতেই পারতেছেন, সেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সমস্যা দেখা দিবে। তার মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হাইপার অ্যাক্টিভিটি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড হাইপার অ্যাক্টিভিটি ইউজুয়ালি মোস্ট কমন কজ অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড হাইপার অ্যাক্টিভিটি ইউজুয়ালি এডেনোমা থেকে হয়, এডেনাল কার্সিনোমা একটু রেয়ার। আর 3 নাম্বার কজে দেখেন একটা সিনড্রোমের নাম আছে ম্যাকিউন আলব্রেট সিনড্রোম। এই সিনড্রোমটা পারলে আপনি মনে রাখার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে কিছু সিউডো কুশিন সিনড্রোম আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ কুশিন সিনড্রোমের মতো ফিচার নিয়ে অন্য কিছু ডিজিজ প্রেজেন্ট করতে পারে। এর মধ্যে রয়েছে অ্যালকোহল এক্সেস,
মেজর ডিপ্রেসিভ ইলনেস এবং প্রাইমারি ওবেসিটি। এই তিনটা অবশ্যই মনে রাখবেন। এগুলো কোশ্চিন সিন্ড্রোমের ডিডি হিসাবেও আসবে, এছাড়াও ক্লিনিক্যাল কোশ্চেনে এগুলো কিন্তু অবশ্যই এক্সপ্লেন করে নিতে হবে। আচ্ছা, এখন রিভিশন ইম্পর্টেন্ট কিছু ভিতরের টপিকে চলে যায়। এর মধ্যে হচ্ছে দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট লাইন রয়েছে, যেটা হচ্ছে বোথ কোশিং ডিজিজ এবং কর্টিসল সিক্রেটেড অ্যাড্রিনাল টিউমার আর 4 টাইমস মোর কমন ইন ওমেন। আপনারা চিন্তা করে দেখেন, আপনারা আজ পর্যন্ত কোশিং ডিজিজের যতগুলো বা কোশিং সিনড্রোমের যতগুলো রোগী দেখেছেন, এগুলোর মধ্যে আমি যতগুলো দেখেছি এর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু ফিমেল ছিল। তার মানে এখান থেকে সহজে বোঝা যাচ্ছে যে ফিমেলস আর মোর প্রন টু ডেভেলপ কোশিং সিনড্রোম। ওকে, এখানে তাই বলা হয়েছে, ইভেন 4 টাইমস কমন বলা হয়েছে, অর্থাৎ কোশিং ডিজিজ এন্ড কর্টিসল সিক্রেটেড অ্যাড্রিনাল টিউমার এগুলো ওমেনদের বেশি হবে। বাট অ্যাক্টোপিক অ্যাসিডিয়েট সিনড্রোম সেটা হয় মেইনলি বেশি, কারণ হচ্ছে সেগুলো হচ্ছে মেইনলি আমরা জানি লাং কার্সিনোমার কারণে, লাং কার্সিনোমা তো অবশ্যই পুরুষে বেশি হবে, সেজন্য অ্যাক্টোপিক অ্যাসিডিয়েট সিনড্রোম যেটা সেটা পুরুষে বেশি হবে। ওকে, আর নিচে এটাই বলেছে যে কোশিন সিনড্রোম যদি থাকে তাহলে কিছু কমন ডিসঅর্ডার কনফিউজ হতে পারে সেটার সাথে, সেটাকে আমরা এক্সক্লুড করতে হবে। এর মধ্যে রয়েছে ওবেসিটি এবং ডিপ্রেশন। তাহলে প্রোটিন কুশিন সিনড্রোম কি কি ফিচার নিয়ে প্রেজেন্ট করে, যেটা আমরা অলরেডি বলে এসেছি। প্রোটিন ওয়েস্টিন হলে ব্রুজিং, প্রক্সিমাল মার্কেটিং অ্যান্ড থিন স্কিন ডেভেলপ করে। এটা আমরা একটু পরে একটা পিক্টোরিয়াল আছে, একটা ছবি আছে, সেটাতে আমরা একটা ডিটেলস দেখবো। আরেকটা ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে কুশিন সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য কিন্তু আমরা সবসময় 8 to 9 আওয়ার্স সেরাম কর্টিসল দেখি, কারণ আমরা একটু আগে বলে নিয়েছি যে ডে টাইম অর্থাৎ সকালে কর্টিসল লেভেলটা সবচেয়ে হাইয়েস্ট থাকবে, এজন্য 8 to 9 আওয়ার্স সেরাম কর্টিসলটা দেখা হয়। এখন একটা পেশেন্টের যদি ধরেন আপনার একটা পেশেন্টকে সাসপেক্ট করছেন কুশিন সিনড্রোম, তার কুশিনয়েড অ্যাপিয়ারেন্স আছে, তার নর্মাল স্লিপ সাইকেল আছে, তাহলে আপনারা যদি তার 8 to 9 আওয়ার্স সেরাম কর্টিসলটা করে দেখেন যে এটা 100 ন্যানোমোলের চেয়ে কম, দেখেন বেশি না কিন্তু কম। কেন কম হবে? কারণ সেটা সাপ্রেস হয়ে গেছে। তার মানে বডিতে অন্য কোনো খান থেকে আমাদের প্রচুর কর্টিসল আসছে বা বা গ্লুকোকর্টিকয়েড আসছে, যেটা এই কর্টিক্স যে এক্সিসটাকে সাপ্রেশন করে দিচ্ছে। এই জন্য সেরাম কর্টিসল যেখানে 8 to 9 আওয়ার যেখানে আমাদের সর্বোচ্চ থাকার কথা সেখানে কমে যাচ্ছে। তার মানে অবশ্যই আমাদের চিন্তা করবে যে বডিতে এখানে কোনো এক্সোজেনাস আমাদের সিনথেটিক গ্লুকোকর্টিকয়েড ইউজ করা হচ্ছে। সো আমাদেরকে সেটাকে একটা ডিটেল হিস্ট্রি নিতে হবে যে অন্য কোনো কারণে পেশেন্ট এই গ্লুকোকর্টিকয়েডটা পাচ্ছে কিনা। আচ্ছা, এবার কুশিংস ডিজিজ, যেটা তো আপনারা প্রথমে বলে নিয়েছি, কুশিংস ডিজিজ মানেই হচ্ছে পিটুইটারি কজ অফ কুশিংস সিনড্রোম, অর্থাৎ পিটুইটারি একটা টিউমারের কারণে যদি কুশিং সিনড্রোম ডেভেলপ করে, তো এই পিটুইটারি টিউমারটা মোস্ট কমনলি মাইক্রোএডেনোমা হয়, ইউজুয়ালি লেস দেন 10 ন্যানোমিটার ইন ডায়ামিটার হয়। যেহেতু লেস দেন 10 ন্যানোমিটার ইন ডায়ামিটার, এজন্য পিটুইটারি মাইক্রোএডেনোমার আদার যেই আমরা ফিচারগুলো, ডিসকানেকশন, হাইপারপ্রোলেক্টেনেমিয়া অথবা ভিজুয়াল ফেলিওর, ভিজুয়াল ডিস্টারবেন্স, এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে না, শুধুমাত্র কোশিন সিনড্রোমের টিপিক্যাল ফিচারগুলো নিয়ে প্রেজেন্ট করে। তো এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে নিচে দেখেন একটা ভেরি ইম্পর্টেন্ট লাইন রয়েছে, এটা হচ্ছে টেস্টিং ফর কোশিন সিনড্রোম শুড বি অ্যাভয়েডেড আন্ডার কন্ডিশন অফ স্ট্রেস সাচ এস অ্যাকিউট ইলনেস, কারণ অ্যাকিউট ইলনেস এমনিতেই আমাদের এই হাইপোথ্যালামিক পিটুইটারি এক্সিসটা আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে, অর্থাৎ এমনিতেই আমাদের কর্টিসল অনেক বেশি বেড়ে যেত। এটা কুশিং সিনড্রোমের কারণে হচ্ছে না অন্য কারণে হচ্ছে, সেটা আমরা সহজে ডিফারেন্সিয়েট করতে পারবো না। তাহলে এটা কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে নিলাম, এটা হচ্ছে এন্ডোক্রাইন ডিসঅর্ডারের মধ্যে কয়েকটা এন্ডোক্রাইন ডিসঅর্ডার আমরা অ্যাকিউট স্ট্রেস বা এই যে স্ট্রেসফুল কন্ডিশন অথবা অ্যাকিউট ইলনেস এগুলো আমরা ডায়াগনোজ করতে পারছি না। একটা হচ্ছে কুশিং সিনড্রোম, আর একটাও আপনারা জানেন এটা হচ্ছে থাইরয়েড ইলনেস। এই দুটো ডিজিজ যদি আমরা ডায়াগনোজ করতে হয় তাহলে অ্যাকিউট ইলনেসটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে, এটাকে ট্রিট করতে হবে। পেশেন্ট যখন বেটার হবে তখন আমরা এটার ট্রিটমেন্ট, তখন আমরা কুশিং সিনড্রোম বা থাইরয়েড ইলনেস এগুলো ডায়াগনোজ করবো। ওকে, আমরা সামনে এগিয়ে যাই। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ছবি, এই ছবিটা অন্তত সবারই মনে রাখা লাগবে। ছবিটা কুশিন সিনড্রোম আসলেই যেন এই ছবিটা আমাদের মাথায় ভেসে ওঠে। ওকে, আমরা মাথা থেকে দেখার চেষ্টা করব। কুশিন সিনড্রোমে আমরা কিছু মেজর ফিজিওলজিক্যাল অ্যাকশন আমরা বলেছি, এর মধ্যে আরেকটা মেজর অ্যাকশনগুলোর মধ্যে কুশিন সিনড্রোমের আরো কিছু অ্যাকশন আছে, যেটা হচ্ছে মুডের উপর এবং ব্রেইনের উপর। এই মুড এবং ব্রেইনের কিছু ডিস্টারবেন্স করে বলি আপনারা দেখতে পাচ্ছেন উপরে ব্রেইনের উপর থেকে যদি আমরা শুরু করি তাহলে সাইকোসিস হচ্ছে ফার্স্ট। দেন চোখে আপনারা যদি যান কুশিন ক্যাটারেক্ট এবং মাইল্ড এক্সোথেলমাস হতে পারে। এরপরের গুলো দেখেন অলরেডি আমরা অনেকগুলোই ডিসকাস করে ফেলেছি, প্রোটিন ব্রেকডাউন হচ্ছে, এই জন্য আমাদের স্কিন থিনিং হয়ে যাচ্ছে, এছাড়াও হেয়ার থিনিং হচ্ছে, হার্সুইটিজম একনি ডেভেলপ করছে, প্ল্যাথোরা ডেভেলপ করছে,
মুন ফেস ডেভেলপ করছে, বাফালো হ্যাম্পু থাকতে পারে, সেই সাথে পেপটিক আলসার। সরাসরি কুশিন সিনড্রোম শুধুমাত্র কর্টিসলের জন্যই পেপটিক আলসার হয় বা গ্লুকোকর্টিকয়েডের জন্য পেপটিক আলসার হয় কিনা এটা নিয়ে কিছু হাইপোথিস রয়েছে। মেনলি বলা হয় গ্লুকোকর্টিকয়েডের সাথে যদি আপনার এনএসএআইডি ইউজ করেন কনকমিনেন্ট, তাহলে পেপটিক আলসার হয়ে যাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে হাইপারটেনশন। হাইপারটেনশন কুশিন সিনড্রোমে কেন ডেভেলপ করে? অ্যাকচুয়ালি এই আমাদের যে কর্টিসলগুলো সেগুলো হচ্ছে আমাদের পেরিফেরাল ব্লাড ভেসেলের সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় ক্যাটাকোলামাইনের প্রতি, অর্থাৎ এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এগুলোর প্রতি পেরিফেরাল ব্লাড ভেসেলের সেন্সিটিভিটিগুলো বাড়িয়ে দেয়। এই জন্য পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করে। আর অলরেডি তো আমি বলেছি যে সেন্ট্রিপেটাল ওবেসিটি অর্থাৎ ট্রাঙ্কাল ওবেসিটি ডেভেলপ করবে। এছাড়াও অ্যাবডোমেন স্কিন থিন হয়ে যাচ্ছে, স্ট্রায়া ডেভেলপ করছে। দেন প্রোটিন ব্রেকডাউন হচ্ছে, আমরা আরো বলেছিলাম বোনে ফ্র্যাকচার ডেভেলপ করবে, লস অফ হাইট, ব্যাক পেইন ফ্রম কম্প্রেশন ফ্র্যাকচার, দেন হাইপারগ্লাইসেমিয়া এটাও আমরা আলোচনা করেছি, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স দেখা দিবে। অ্যান্ড দেখেন ফ্র্যাকচার যখন হয়ে যাবে মে হ্যাভ এক্সোভারেন্ট ক্যালাস উইথ ফ্র্যাকচার, অস্টিওপোরোসিস, টেন্ডেন্সি টু ইনফেকশন। যেহেতু গ্লুকোকর্টিকয়েডের একটি অ্যান্টি ইনফ্লামেটরি রোল আছে, এটা কিন্তু আমাদের বডির যে ইনফ্লামেটরি রেসপন্স সেটাকেও সাপ্রেস করে দেয়, এই জন্য টেন্ডেন্সি টু ইনফেকশন অনেক বেড়ে যায়। এছাড়া ইজি ব্রুইজিং অনেকবার বলেছি, অ্যান্ড ওয়েস্টার্ন অ্যান্ড উইকনেস অফ দ্য প্রক্সিমাল মাসেলস অর্থাৎ প্রক্সিমাল মায়োপ্যাথি ডেভেলপ করবে। ওকে, তাহলে এই টিপিক্যাল ছবিটা আমরা দেখে নিলাম, এগুলো হচ্ছে কোশ্চেন সিনেমার ফিচার। এবার কোশ্চেন সিনেমা আমরা কিভাবে ডায়াগনোসিস করবো? তো কোশ্চেন সিনেমার ডায়াগনোসিসের কারণে এখানে ডেভিড স্যার একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, সেটা হচ্ছে নো সিঙ্গেল টেস্ট ক্যান ডায়াগনোস কোশ্চেন সিনেমা। অর্থাৎ আমাদের ক্লিনিক্যাল ফিচারগুলো দেখতে হবে, একই সাথে বেশ একই সাথে আমাদের আরো কিছু টেস্ট করতে হবে। নো সিঙ্গেল টেস্ট না, আমরা অন্তত 2টি টেস্ট করবো। তাহলে দেখেন, তাহলে কোশ্চেন সিনড্রোম ডায়াগনোস করার জন্য আমরা প্রথমেই এস্টাবলিশ করতে হবে যে পেশেন্টের কোশ্চেন সিনড্রোম রয়েছে, দেন আমরা এটার কজ ফাইন্ড আউট করবো। এই দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমে যদি আমরা প্রেজেন্স অফ কোশ্চেন সিনড্রোম ডায়াগনোসিস করতে চাই, তাহলে আমাদের যে কয়েকটা টেস্ট আমরা প্রথমে করি, এগুলোর মধ্যে একটি হচ্ছে ওভারনাইট ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট অথবা লো ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট, অ্যান্ড সেরাম আর স্যালাইভারি কর্টিসল লেভেল। এটা হচ্ছে লেট নাইটে আমরা দেখবো যে আমাদের নর্মাল সার্কেডিয়ান রিদম যেটা যেটা হচ্ছে লেট নাইটে কিন্তু আমাদের কর্টিসলটা অনেক কমে যাওয়ার কথা ছিল এবং মর্নিং এ বেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আপনি যদি লেট নাইট একটা স্যাম্পল নিয়ে দেখেন, সেরাম আর স্যালাইভারি স্যাম্পল, সেখানে যদি কর্টিসল দেখেন অনেক এলিভেটেড, তাহলে কিন্তু সেটা ইন্ডিকেট করবে যে এই নর্মাল সার্কেডিয়ান রিদম যেটা সেটা লস হয়ে গেছে, অর্থাৎ পেশেন্টের কোশ্চেন সিনড্রোম থাকতে পারে। অ্যান্ড অলসো আরেকটা আমরা ইম্পর্টেন্ট টেস্টের কথা প্রথমেই বলে নিয়েছিলাম, এটা হচ্ছে 24 আওয়ার্স ইউরিনারি ফ্রি কর্টিসল। ইউরিনারি 24 আওয়ার্স ইউরিনারি ফ্রি কর্টিসল যদি বেড়ে যায়, সেটাও ইন্ডিকেট করবে কোশ্চেন সিনড্রোম থাকতে পারে। তাহলে আমরা বারবার ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্টের কথা নিয়ে আসছি, কেন ডেক্সামিথাসোনটাই ব্যবহার করা হয়, অন্য স্টেরয়েডগুলো ব্যবহার করা হয় না? এর কারণ কিন্তু আমরা প্রথমে বলেছিলাম যে কর্টিসল যখন আমরা টেস্ট করব, একই সাথে আমরা কর্টিসল বাইন্ডিং গ্লোবিউলিন গুলোও সেই অ্যাসেতে চলে আসে। এই জন্য আমরা এমন একটি স্টেরয়েড ব্যবহার করতে হয় যেটা ওই ইমিউনো অ্যাসিডে ক্রস রিয়েক্ট করে না। ডেক্সামিথাসোন হচ্ছে এমন একটি স্টেরয়েড, এজন্য কোশ্চেন সিনড্রোম ডায়াগনোসিসের কারণে মেইনলি আমরা ডেক্সামিথাসোন ইউজ করি। তো ওভারনাইট ডেক্সামিথাসোন টেস্ট যেটা, সেটা মোস্ট কমনলি করা হয়। ওভারনাইট ডেক্সামিথাসোন টেস্টে কি করা হবে, সেটা হচ্ছে 1 মিলিগ্রাম একটি ডেক্সামিথাসোন আমরা পেশেন্টকে রাত 11টায় খাইয়ে দেবো, এবং পরের দিন সকাল 9টায় আমরা তার সেরাম কর্টিসল মেজার করবো। একই সাথে যদি আপনি একটি লো ডোজ ডেক্সামিথাসোন টেস্ট করতে চান, তাহলে 0.5 মিলিগ্রাম ডেক্সামিথাসোন আপনি পেশেন্টকে লাস্ট 48 আওয়ার্সে 4বার খাইয়ে দিবেন, অর্থাৎ 48 আওয়ার্সে 4 টাইমস ডেইলি, প্রতিদিন দিনে 4বার করে 48 আওয়ার্স পর্যন্ত খাওয়াতে হবে। এরপরে আপনারা পরবর্তীতে সেরাম কর্টিসলটা মেজার করবেন। তো এই টেস্টগুলোর ক্ষেত্রে যদি আপনারা দেখেন নর্মালি কি হওয়ার কথা, নর্মালি যদি আমরা ডেক্সামিথাসোন দিচ্ছি, তাহলে তো সেটা সেই এক্সিস যেটা আমরা পড়ে এসেছি প্রথমে রেগুলেশন, সেটাকে সাপ্রেস করে ফেলার কথা, অর্থাৎ আমাদের দেহে কর্টিসলের পরিমাণ কমে যাবে। তো এই দুটো টেস্টই, ওভারনাইট ডেক্সামিথাসোন টেস্ট এবং লো ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্টে, দুটো টেস্টই আমাদের নর্মাল রেসপন্স হওয়ার কথা, সেরাম কর্টিসল লেভেলটা লেস দেন 50 ন্যানোমোল পার লিটারের নিচে নেমে যাবে। তার মানে এই এক্সিসটা সাপ্রেস হয়ে যাচ্ছে, অর্থাৎ পেশেন্টের কোশ্চেন সিনড্রোম নেই। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিয়েছে যে আমরা যদি এই টেস্টগুলো করতে চাই, এর মধ্যে পেশেন্ট যদি কোনো কারণে ইস্ট্রোজেন পেয়ে থাকে, তাহলে সেই ইস্ট্রোজেনটা 6 সপ্তাহ আগে বন্ধ করতে হবে, কারণ ইস্ট্রোজেনটা কর্টিকোস্টেরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন সেটার সাথে ক্রস রিয়েক্ট করে এবং একটা ফলস পজিটিভ রেসপন্স দেখাতে পারে।
সো দিস ইজ ওয়ান অফ দ্য প্রিরিকুইজিট ফর কোশিন সিনড্রোম ডায়াগনোসিস। অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের আপনারা মাল্টিপল স্যালাইভারি কর্টিসল স্যাম্পল নিতে পারেন, বাট শুধুমাত্র স্যালাইভারি কর্টিসল বা ইলেভেটেড সেরাম কর্টিসল দিয়ে আমরা কোশিন সিনড্রোম ডায়াগনোস করতে পারবো না। আমি যেটা বললাম, এটার বেশ কয়েকটা ক্রাইটেরিয়া লাগবে। এটা কিছুক্ষণ পরে এটা ফ্লো চার্ট করে দেওয়া হচ্ছে, সেটাতে আমরা ডিটেলস দেখবো। আর যেটা বললাম যে ইন আয়াট্রোজেনিক কোশিন সিনড্রোমে কর্টিসল লেভেলগুলো মেইনলি লো থাকবে, আনলেস আমরা এখন যেটা ডায়াগনোস করার চেষ্টা আয়াট্রোজেনিক কোশিন সিনড্রোম অর্থাৎ কর্টিসল যদি আপনারা বাইরে থেকে অনেক বেশি লো কর্টিকয়েড ইনটেক করতেছেন, তাহলে তো কর্টিসল লেভেলটা এমনি লো থাকার কথা, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে আমরা 9 আওয়ারে যদি আমরা সেম কর্টিসল করি, সেটা যদি সাপ্রেস থাকে তাহলে আর কোশিনের ফিচার থাকে আমরা চিন্তা করবো আয়াট্রোজেনিক কজ। সেটা ইউজুয়ালি কর্টিসলটা সাপ্রেস থাকবে, আনলেস যদি পেশেন্ট এমন কোনো গ্লুকোটিকয়েড খায় সেটা আবার ওই ইমিউনো অ্যাসিডের সাথে ক্রস রিয়েক্ট করে ফেলে, অর্থাৎ সেই ইমিউনো অ্যাসিডে আমরা সেই গ্লুকোটিকয়েডটা মেজার করে ফেলছি, তাহলে আমরা এক্সেস সাপ্রেশনটা বুঝতে পারবো না। যাই হোক, এটা এত ডিটেলস জানার দরকার নেই। মোটামুটি আমরা কোশ্চেন সিনড্রোম ডায়াগনোসিস ক্ষেত্রে ওই দুটো টেস্টের কথা মনে রাখলেই চলবে। আর এরপর আমরা আন্ডারলাইন কোজটা বের করার চেষ্টা করবো। আন্ডারলাইন কোজ বের করার জন্য প্লাজমা এসিটিএইচ একটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের ডায়াগনস্টিক টুল। এখন সেটা দিয়ে আমরা কিভাবে মেজার করব, সেটাও আমরা মেজার করব সকালে অর্থাৎ 9টায়। যদি আমরা দেখি এসিটিএইচ লেভেল 3.3 পিকোমোলের বেশি, তার মানে আপনি বুঝতে পারছেন যে এসিটিএইচ লেভেলটা উপর থেকে এসিটিএইচ লেভেলটা বেশি। সো দিস মাইট বি এ পিটুইটারি ক্রস। আর এসিটিএইচ লেভেলটা যদি 1.1 পিকোমোল পার লিটারের কম হয়, তাহলে সেটা ইন্ডিকেট করছে এটা অ্যাড্রেনাল ক্রস। তো এটাকে শিওর করার জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের যে যদি উপরে যে এসিটিএস যখন বেড়ে যাচ্ছে, তখন এটা কিন্তু পিটুইটারি কজ হতে পারে। এছাড়াও আমরা আরেকটা জিনিস দেখিয়ে এসেছি যে এসিটিএস ডিপেন্ডেন্ট কজের মধ্যে আরেকটা জিনিস ছিল, এটা হচ্ছে পিটুইটারি এডিনোমা অ্যান্ড একটোপিক এসিটিএস। অর্থাৎ এসিটিএস দুইটা জায়গা থেকে সিক্রেট করতে পারে, পিটুইটারি থেকেও সিক্রেট হতে পারে এবং একটোপিক কিছু গ্ল্যান্ড থেকেও সিক্রেট হতে পারে। এই দুটোকে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এই যে এসিটিএস, যদি আমাদের পিটুইটারি টিউমার থেকে এসিটিএসটা সিক্রেট হয়, তাহলে সেই এসিটি যেহেতু এটা একটা আমাদের বডির নর্মাল একটা ফেনোমেনন থেকেই সিক্রেট হচ্ছে, অর্থাৎ পিটুইটারি টিউমার হচ্ছে সেখান থেকে এসিটিএস বেশি সিক্রেট করছে, তাহলে সেটা আমাদের ওই হাইপোথ্যালামিক পিটুইটারি এক্সিসের যে নর্মাল রেগুলেশনটা রয়েছে এসিটিএস সিক্রেশনের, সেটা কিছুটা ফিচার রিটেইন করবে। অর্থাৎ যদি হাই ডোজ ডেক্সামিথেসন দিই, মানে অনেক বেশি হাই ডোজের ডেক্সামিথেসনটা দিই পেশেন্টকে, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টকে সেরাম কর্টিসোলটা সে সাপ্রেস করতে পারবে, এসিটিএসটাকেও সে সাপ্রেস করে ফেলতে পারে। এর উপর ভিত্তি করে মেনলি হাইডোজ ডেক্সামেথাসোন দিয়ে আমরা আলাদা করতে পারি সেটাকে পিটুইটারি কজের জন্য হচ্ছে না একটোপিক এসিটিএস সিক্রেশন হচ্ছে। সেটা আমরা ফ্লো চার্টটা একটু পড়ে গেলে একটু ভালো করে বুঝবো। আর একটা ইম্পর্টেন্ট টেস্ট এরা বলছে এমআরআই করে আমরা সরাসরি পিটুইটারি ম্যাক্রোএডিনোমা বা ম্যাক্রোএডিনোমা আছে কিনা দেখে নিব। ইউজুয়ালি তো মাইক্রোএডিনোমা, তো মাইক্রোএডিনোমা যদি 6 মিলিমিটারের বেশি হয় তাহলে আপনারা শুধুমাত্র এমআরআই করে এটা ডায়াগনোস করে ফেলতে পারেন। কিন্তু যদি 6 মিলিমিটার কম হয় তাহলে এক্ষেত্রে একটু কনফিউশন দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমরা বায়োলেটারাল ইনফেরিয়র পেট্রোজাল সাইনাস স্যাম্পলিং করব। অর্থাৎ বায়োলেটারাল ইনফেরিয়র পেট্রোজাল সাইনাস থেকে একটা স্যাম্পল নিয়ে সেখানে আমরা প্লাজমা এসিটিএইচ মেজার করব, এছাড়াও বডিতে প্লাজমা এসিটিএইচ মেজার করব। তাহলে যদি আমরা একটা কর্টিকোট্রপিন আমাদের দেহে যদি একটা সিনথেটিক কর্টিকোট্রপি আমরা দিই বা হিউম্যান কর্টিকোট্রপি আমরা দিই, যদি তারপরে বায়োলেটারাল এই ইনফ্রাপেট্রোজাল সাইনাস স্যাম্পলিংটা নিয়ে আমরা দেখি যে এখানে আমাদের এই এসিটিএসটা অনেক বেড়ে গেছে, তার মানে কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি এটা পিটুইটারি থেকে। একই সাথে আমরা যদি ব্লাডের একটা স্যাম্পল নিয়ে দেখি যে ব্লাড স্যাম্পল হচ্ছে পিটুইটারি স্যাম্পলগুলো প্রায় 2 গুণের বেশি, তাহলে আপনারা মোটামুটি শিওর হতে পারেন যে এটা পিটুইটারি কজ থেকে এসিটিএসটা সিক্রেট হচ্ছে। অর্থাৎ দিস ইজ এ Cushing's ডিজিজ, অর্থাৎ পিটুইটারি এডিনোমা সিক্রেটিং এসিটিএইচ ইজ রেসপন্সিবল ফর দিস Cushing's syndrome। এটা এই ফ্লো চার্টটা দেখলে আমরা মোটামুটি ভালো ক্লিয়ার হয়ে যাব। ফ্লো চার্টটার মধ্যে দেখেন প্রথমে বলা হয়েছে কোশিন সিনড্রোম যদি আমরা সাসপেক্ট করি তাহলে প্রথমেই দেখতে হবে এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড এক্সপোজার আছে কিনা, সেটা আমরা ক্লিয়ার হয়ে নিচ্ছি। তারপরে আপনারা এই নিচের 3টা টেস্টের যে কোনো একটা করবেন প্রথমে, সেটা আমরা প্রথমে বলে নিচ্ছি। ওভারনাইট ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, অথবা 24 আওয়ার্স ইউরিনারি ফ্রি কর্টিসল, অথবা লেট নাইট সার্ভাইভারি কর্টিসল। এই 3টে টেস্টের মধ্যে যদি আপনারা যে কোনো একটা দেখেন অ্যাবনর্মাল, তখন আপনারা এটার মধ্যে আরেকটা টেস্ট করবেন। দুটি টেস্টে যদি আপনারা মোটামুটি কনকর্ডেন্ট মানে একই রকম প্রায় অ্যাবনর্মাল টেস্ট পাচ্ছেন, মোটামুটি আপনার কনফার্ম হয়ে যাচ্ছে এটা কোশ্চেন সিনড্রোম। কিন্তু যদি আপনারা শুধুমাত্র একটাতে
অ্যাবনর্মাল পাচ্ছেন, অন্যটাতে নর্মাল পাচ্ছেন, তাহলে এটা ডিস্ট্রিবিউটেড টেস্ট রেজাল্ট। সো এটা ফার্দার ইভালুয়েশনের দরকার হতে পারে। অথবা যদি আপনারা একেবারেই নর্মাল রেজাল্ট পাওয়া যান তাহলে তো কোশেন সিনড্রোম আনলাইকলি। ওকে, তো কোশেন সিনড্রোম কনফার্ম হয়ে গেল, এতটুকু পর্যন্ত কারো কনফিউশন থাকার কথা না। আমাদের কনফিউশনটা মেইনলি হয় কোশেন সিনড্রোম কনফার্মের পরে এই যে কোশেন সিনড্রোমের সেটা আসলে কোন লেভেল থেকে হচ্ছে, বা এটার কোশেন সিনড্রোমটার জন্য কে দায়ী সেটা ডায়াগনোসিস করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা প্রথমে বলে নিয়েছি আমরা প্লাজমা এসিটিএসটা মেজার করব। যদি আমরা প্লাজমা এসিটিএস দেখি লেস দেন 1.1 পিকোমোল, তাহলে তো বোঝাই যাচ্ছে দিস ইজ এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট কোশেন সিনড্রোম। অর্থাৎ পেশেন্টের প্রবলেমটা হচ্ছে কোনো অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কোনো এডেনোমা বা কার্সিনোমা থাকতে পারে। এটার জন্য আমরা একটা অ্যাড্রেনাল ইমেজিং অথবা সিটি করব, সেটা করে আপনারা ইজিলি ডায়াগনোস করতে পারবেন। তো প্রবলেমটা দেখা দিবে যদি এসিটিএস লেভেলটা মোর দেন 3.3 পিকোমোল হয়, তার মানে আমরা এটা বুঝতে পারছি এটা এসিটিএস ডিপেন্ডেন্ট কোশেন সিনড্রোম। কিন্তু এসিটিএস ডিপেন্ডেন্ট কোশেন সিনড্রোমের তো আমাদের দুটি কজ রয়েছে, একটা হচ্ছে পিটুইটারি থেকে যদি এসিটিএসটা বেশি সিক্রেট হয়, অথবা একটোপিক এসিটিএস সিক্রেট হয়। এই দুটোকে আমরা ডিফারেন্সিয়েট করবো কিভাবে? এই দুটোকে ডিফারেন্সিয়েট করার জন্য আপনারা একটা পিটুইটারি এর এমআরআই করে নিতে পারেন প্রথমে। এমআরআই যদি আপনারা দেখতেছেন একটা পিটুইটারি এডেনোমা মোর দেন 6 মিলিমিটার রয়ে গেছে, আর একই সাথে আমরা প্লাজমা এসিটিএস বেশি, কোশেন সিনড্রোমের আদার ফিচার রয়েছে, তাহলে দিস ইজ মোস্ট লাইকলি পিটুইটারি এডেনোমা সিক্রেটিং কোশেন সিনড্রোম বা কোশেন ডিজিজ। তারপর কিন্তু তারপরেও আপনার এটা কনফার্ম করার জন্য আমরা একটা কর্টিকোট্রপিন রিলিজিং টেস্ট করব। সেটা হচ্ছে আমরা যদি 100 মিলিগ্রাম হিউম্যান কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন পেশেন্টকে আইভি দিই, তাহলে কর্টিসোলটা মোর দেন 20% রাইজ করবে, আর 50% রাইজ যদি এসিটিএস করে আপনারা মোটামুটি কনফার্ম হয়ে যাচ্ছে। এছাড়াও তারপরেও আপনারা যদি আরো ফার্দার কনফার্মেশনের জন্য আমরা হাই ডোজ ডেক্সামেথাসোন টেস্ট করতে পারি, যেটা আমরা অলরেডি বলেছি যে যদি কোশেন ডিজিজ হয়ে থাকে, অর্থাৎ পিটুইটারি থেকে এসিটিএস রিলিজের কারণে কোশেন সিনড্রোমটা হয়ে থাকে, তাহলে কিছুটা ফর্ম অফ সেই রেগুলেশনটা এটা রিটেইন করবে। এজন্য হাই ডোজ ডেক্সামেথাসোন টেস্টে মোর দেন 50% সাপ্রেশন হবে সেরাম কর্টিসল। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি দিস ইজ কোশেন ডিজিজ, অর্থাৎ পিটুইটারি অ্যাডেনোমা সিক্রেটিং এসিটিএস ইজ রেসপন্সিবল ফর দিস কোশেন সিনড্রোম। এখানে আমাদের নতুন ডেভিডসনের যারা পিডিএফ ভার্সনটা আমরা যারা ইউজ করি, সেই পিডিএফ ভার্সনটায় এছাড়া এই পিডিএফ ভার্সন থেকে প্রিন্ট করা ডেভিডসনগুলোতে একটু ভুল রয়েছে, প্রিন্টিং মিস্টেক রয়েছে। সেটা হচ্ছে কোশেন ডিজিজটা এখানে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক মোস্ট লাইকলি। কোশেন ডিজিজ হবে এটা, যেটা হচ্ছে আমাদের হাইড্রোজ ডেক্সামেথাসোনে সাপ্রেস হয়ে গেল। সো দিস ইজ কোশেন ডিজিজ। ওটা কেটে আপনারা এটা ঠিক করে নেবেন যদি আপনারা এটা ইউজ করে থাকেন। ওকে, তাহলে আমরা কোশেন ডিজিজ এটা এখন আরেকটা জিনিস দেখেন, যদি পিটুইটারি এমআরআই অথবা এটার মধ্যে 6 মিলিমিটারের বেশি লেশন না থাকে, তখন আমাদের করতে হবে বায়োলেটারাল ইনফিউর পেট্রোজাল সাইনাস স্যাম্পলিং। সেটা হচ্ছে আমরা পেশেন্টকে হিউম্যান করে যে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোনটা আইভি দিয়ে আমরা পেশেন্টের বায়োলেটারাল ইনফিউর পেট্রোজাল সাইনাসের স্যাম্পল নিব, এবং পেরিফেরিতে অর্থাৎ পেরিফেরাল ব্লাড থেকেও স্যাম্পল নিব। যদি এসিটিএস সেন্ট্রাল টু পেরিফেরাল গ্রেডিয়েন্টটা মোর দেন 2:1 হয় at baseline, or more than 3:1 হয় at 5 to 10 minutes, তাহলে আমরা সাসপেক্ট করব যে দিস ইজ কোশেন ডিজিজ। আর যদি এরকম কিছুই না হয়, অর্থাৎ আপনারা দেখতেছেন যে আপনারা কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন ইনজেকশন দিলেন, তারপর ইনফিউর পেট্রোজাল সাইনাস স্যাম্পল করেন, অর্থাৎ সেই জায়গা থেকে আপনারা স্যাম্পল নেন, তারপরে এসিটিএসটা বাড়েনি সেখান থেকে, তার মানে তো বুঝতেই পারছেন এসিটিএসটা আসলে পিটুইটারি থেকে সিক্রেট হচ্ছে না, সিক্রেট হচ্ছে অন্য কোনো জায়গা থেকে। তো অন্য কোনো জায়গার থেকে সিক্রেট হতে পারে একটোপিক কিছু কজে, যেটা আমরা বললাম অলরেডি কার্সিনোমা কারণে হতে পারে, তখন আপনি সেটা খোঁজার চেষ্টা করবেন। দিস ইজ সিটি অর এমআরআই থোরাক্স এন্ড অ্যাবডোমেন, অথবা সোমাটোস্ট্যাটিন সিনটোগ্রাফি করে অন্য কোনো একটোপিক সোর্স আছে কিনা দেখার চেষ্টা করবেন। যেটা বললাম এখানেও প্রিন্টিং মিস্টেক রয়েছে, দিস ইজ নট কোশেন ডিজিজ, এখানে আপনারা ঠিক করে নেবেন এটা হচ্ছে একটোপিক এসিটিএইচ। এটা হচ্ছে ফ্লো চার্টটা। আপনার পরীক্ষার আগে তো এত কিছু ডিটেলস পড়ার সুযোগ হবে না, পরীক্ষার আগে মোটামুটি এই শুধু ফ্লো চার্টটা দেখে নিয়ে গেলেই আপনারা কোশ্চেন সিনড্রোম ডায়াগনোস বা কোশ্চেন সিনড্রোম রিলেটেড ক্লিনিক্যাল কোশ্চেন আনসার করতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু সামনে চলে যাই। ম্যানেজমেন্ট অফ কোশ্চেন সিনড্রোম। ম্যানেজমেন্ট অফ কোশ্চেন সিনড্রোম প্রথমেই লেখা আছে দেখেন, আনট্রিটেড সিভিয়ার কোশ্চেন সিনড্রোমের কিন্তু 50% মর্টালিটি, 5 ইয়ার মর্টালিটি রয়েছে, সো অর্থাৎ এটা একটা ডেঞ্জারাস ডিজিজ। তাহলে মোস্ট পেশেন্টগুলো এখানে সার্জিক্যালি ট্রিট করা হয়, কিন্তু মেডিকেল থেরাপি মে বি গিভেন ইন সাম কেসেস। এখন কোশ্চেন সিনড্রোমে যদি আমরা কোনো ড্রাগ ট্রিটমেন্ট দিই তাহলে সেটা কি হবে? সেটা কিন্তু আমরা এডিসনাল ডিজিজ যখন পড়াই, এডিসনাল ডিজিজে কিছু ড্রাগ কোর্স ছিল, সেগুলোই আমি তখন বলেছিলাম এগুলোই কিন্তু কোশ্চেন সিনড্রোমের মেডিকেল ম্যানেজমেন্ট, অর্থাৎ কোর্টিসলকে তারা ইনহিবিট করছে, কোর্টিসল প্রোডাকশনটা, ঠিক আছে।
তো এটার মধ্যে কি কি রয়েছে? এটার মধ্যে রয়েছে মেটাইরাপন এন্ড কেটোকোনাজোল, এই দুটো ড্রাগের কথা স্পেশালি মনে রাখবেন। আর কোশিন ডিজিজ হলে তো অবশ্যই ট্রান্সফারেন্টাল সার্জারি করে ফেলতে হবে, যেহেতু পিটুইটারি এডিনোমা হয়েছে বা পিটুইটারি মাইক্রোএডিনোমা যাই থাক। আর যদি এসিটিএস ডিপেন্ডেন্ট কুশিন সিনড্রোম হয় তাহলে ল্যাপারোস্কোপিক বায়োল্যাটারাল অ্যাড্রেনালেক্টমি, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য পারফর্ম বাই এক্সপার্ট সার্জন যদি আমরা করি তাহলে এটা এফেক্টিভলি কিউর করে ফেলবে এই কুশিন সিনড্রোমকে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যদি ধরেন আপনারা পেশেন্টের কুশিনস ডিজিজ রয়েছে, অর্থাৎ পিটুইটারি থেকে ম্যাক্রোএডেনামা থেকে এই প্রচুর পরিমাণে এসিটিএস সিক্রেট হচ্ছে, এটার জন্য আমাদের এই কুশিন সিনড্রোমটা ডেভেলপ করেছে। এরপর আপনি পেশেন্টের একটা ল্যাপারোস্কোপিক বাইলেটারাল অ্যাড্রেনাক্টমি করে দিলেন, তাহলে কি হচ্ছে? তাহলে কিন্তু পেশেন্টের উপরে যে আমাদের নেগেটিভ ফিডব্যাক সেটাও লুজ হয়ে যাচ্ছে। পেশেন্টের এই পিটুইটারি ম্যাক্রোএডেনামা থেকে আরো বেশি বেশি এসিটিএস রিলিজ হবে, প্রচুর এসিটিএস রিলিজ হবে। সো হাই এসিটিএস লেভেল দেখা দিবে। এসিটিএসটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, আমাদের স্কিনের মেলানোকোটিনের সাথে বাইন্ড করে সেটা ডিফিউজ পিগমেন্টেশন করে ফেলে আমাদের স্কিনে, যেটা নর্মালি আমাদের দেখা যায় এডিসন ডিজিজ, কারণ নেগেটিভ ফিডব্যাক লস হয়। তখন আমি একটা কোশ্চেন করেছিলাম যে কুশিনস ডিজিজে কি কোনো কারণে এই ধরনের পিগমেন্টেশন হতে পারে? এটা হচ্ছে সেটার আনসার, এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক। যদি আমরা কুশিন ডিজিজের পেশেন্টের যদি আমরা অ্যাড্রেনালেক্টমি করে ফেলি তাহলে কিন্তু সেটা ডিফিউজ পরিমাণে এসিটিএস রিলিজ হচ্ছে, সেটা আমাদের স্কিনে হাইপার পিগমেন্টেশন করছে, যেটাকে আমাদের বলা হচ্ছে নেলসন সিনড্রোম। দিস ইজ নেলসন সিনড্রোম। এটা আপনারা একটু দাগিয়ে নেবেন, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রায় কোশ্চেন আসে বা আসতে পারে। আর এরপরে অ্যাড্রিনাল টিউমার যদি হয়, দিস ইজ রিয়ার, অ্যাড্রিনাল টিউমার ল্যাপারোস্কোপিক অ্যাড্রিনাল সার্জারি করতে হবে। আচ্ছা, এবার আমরা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে থেরাপিউটিক ইউজ অফ গ্লুকোটিকয়েড। গ্লুকোটিকয়েড ক্ষেত্রে এটা আমি যেটা সবসময় আগে আমার ডিভিশন পড়ার আগ পর্যন্ত আমার যেটা মনে হতো, সেটা হচ্ছে আমরা যদি এই কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েড গুলা ওরালি অনেকদিন ব্যবহার করি তাহলে কুশিন সিনড্রোম ডেভেলপ করে। ইউজুয়ালি টপিক্যাল অথবা ইনহেলড গ্লুকোটিকয়েড এগুলো হওয়ার কথা না। যদি আপনার একটা পেশেন্টের অ্যাজমা, ইনহেলার দিয়ে দিলেন, ইউজুয়ালি কুশিন সিনড্রোম ডেভেলপ করার কথা না, কিন্তু এটা কিন্তু ভুল। আপনারা দেখেন, টপিক্যাল প্রিপারেশন, ইভেন ইনহেল প্রিপারেশন ক্যান কজ কুশিন সিনড্রোম। ওকে, তো এগুলা ইউজুয়ালি সব ক্ষেত্রে কুশিন সিনড্রোম করে না। এখানে বলা হয়েছে যদি আপনারা পেশেন্টকে কনকমিনেন্ট অন্য একটা ড্রাগ দেন ইনহেল কোর্টিকয়েডের সাথে, যেটা লিভার এনজাইমকে ইনহিবিট করে, সিওয়াইপি 450 3A4 এটাকে ইনহিবিট করে, এমন কোনো ড্রাগ যেমন অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ রিটোনাভির দেওয়া হয়, তাহলে ইনহেল গ্লুকোটিকয়েডের ক্ষেত্রেও কুশিন সিনড্রোম ডেভেলপ করতে পারে। এরপরে যে বক্সটা রয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা অনেকগুলো স্টার দিয়ে রাখেন, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট ডোজেস অফ গ্লুকোটিকয়েড। এইখান থেকে এসিবিএস পার্ট ওয়ানে অনেক সময় ক্লিনিক্যাল কোশ্চেনে এই বক্স থেকে জিনিসগুলো তুলে দেয়, কারণ এটা কিন্তু আমাদের ক্লিনিক্যালিও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনারা কোন গ্লুকোটিকয়েডটা কি ডোজে ইউজ করতেছেন। দেখেন, বোঝা যাচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট হচ্ছে ডেক্সামেথাসোন, যেটা 0.5 মিলিগ্রাম। এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে প্রেডনিসোলন 5 মিলিগ্রাম, এবং এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আমরা যেটা কমনলি ইউজ করি হাইড্রোকোর্টিসন, তার মানে এটা একটু দুর্বল প্রকৃতি, এটা 20 মিলিগ্রাম। এটা কিন্তু এখানে দেখতে খুব সহজ লাগছে, কিন্তু পরীক্ষা হলে যখন আপনাদের পয়েন্টগুলো দেওয়া হবে একটু কনফিউশন হয়ে যায়। তো এটা এসবিএস এর প্রাইস সিঙ্গেল বেস হিসেবে আসছে, এই বক্সটা একটু দেখে যাবেন অন্তত পরীক্ষার আগে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ গ্লুকোটিকয়েড। অ্যাডভার্স ইফেক্ট অফ গ্লুকোটিকয়েড অলরেডি আমরা কুশিন সিনড্রোমের মধ্যে ফিচারগুলো মেইনলি পড়ে ফেলেছি, বা বেশিরভাগই। তো এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা লিখেছে, অস্টিওপোরোসিস ইজ এ পার্টিকুলার ইম্পর্টেন্ট প্রবলেম বিকজ ফর এ গিভেন মিনারেল বোন ডেন্সিটি fracture risk is greater in glucocorticoid treated patients than postmenopausal osteoporosis. Postmenopausal পেশেন্টের চেয়েও গ্লুকোটিকয়েড ট্রিটেড পেশেন্টের ফ্র্যাকচার রিস্ক বেশি থাকে। এই জন্য কোনো পেশেন্টকে যদি আপনারা মানে আপনাদের নর্মাল প্র্যাকটিস লাইফে 3 মাসের বেশি স্টেরয়েড থেরাপি তার দরকার হওয়া থাকে, তার সাথে অবশ্যই আপনার বোন প্রোটেক্টিভ থেরাপি দেবেন, অর্থাৎ ক্যালসিয়াম দিয়ে দেবেন সাথে। আর এছাড়াও গ্লুকোটিকয়েড কিন্তু আমাদের হোয়াইট ব্লাড সেল কাউন্ট, মেইনলি নিউট্রোফিল কাউন্টটা বাড়িয়ে দেয়, সেটা আপনারা জানেন। গ্লুকোটিকয়েড পেন বাড়ায়, বেল কমায়, এটা হয়তো অনেকেই জানেন। এটা হচ্ছে প্লেটলেট, ইরিথ্রোসাইট এবং নিউট্রোফিলকে বাড়িয়ে দেয়, এবং বেজোফিল, ইসোনোফিল এবং লিম্ফোসাইটকে কমায়। আর অ্যান্টি ইনফ্লামেটরি যে এফেক্ট রয়েছে গ্লুকোটিকয়েড, এটা মাঝে মাঝে ডিজিজের কিছু সাইনগুলোকে সাপ্রেস করে ফেলে। তো আপনারা অনেক সময় দেখবেন ইনফেকশনের ক্ষেত্রে ফেব্রাইল রেসপন্স হবে না, ক্লিনিক্যাল কোশ্চেন এরকম ভাবে থাকতে পারে। এছাড়াও গ্লুকোটিকয়েড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লেটেন্ট টিবিকে রিঅ্যাক্টিভেট করতে পারে এবং ভেরিসেলার জোস্টারকেও রিঅ্যাক্টিভেট করতে পারে, এটা ক্লিনিক্যাল কোশ্চেনে আসতে পারে। তাহলে ম্যানেজমেন্ট অফ গ্লুকোটিকয়েড উইথড্রল অবশ্যই অবশ্যই স্লোলি করতে হবে, কিন্তু সব ক্ষেত্রে না। যদি আপনি শর্ট টার্মের জন্য একটা পেশেন্টকে গ্লুকোটিকয়েড দেন, সেটার ক্ষেত্রে আপনার সেটা গ্রাজুয়াল উইথড্রলের দরকার নাও হতে পারে। কিন্তু যদি কোনো পেশেন্টকে কমপক্ষে আমরা 3 উইকসের জন্য গ্লুকোটিকয়েড দিই, অথবা
কোনো পেশেন্টকে যদি আমরা প্রেডনিসোলন 7.5 মিলিগ্রাম পার ডে এর মতো এতটুকু ডোজের ইকুইভ্যালেন্ট ডোজ দিই, তাহলে সেই পেশেন্টগুলোকে অবশ্যই গ্লুকোটিকয়েডকে আমাদের টেপার ডোজে সেটাকে উইথড্র করতে হবে। তাহলে আর টেপার ডোজে উইথড্র করার ক্ষেত্রে এখানে বেশ কিছু নিয়ম মানার কথা বলেছে। এখানে বলা হয়েছে যে প্রতি মাসে 1 মিলিগ্রাম প্রেডনিসোলনের ইকুইভ্যালেন্ট করে টেপার করতে হবে। এছাড়াও তারপর আপনার সেরাম কোর্টিসল লেভেল এবং এসিটিএস লেভেল করে দেখতে হবে। কিন্তু নর্মালি আমরা আমাদের দেশে কমন ক্লিনিক্যাল প্র্যাকটিস এইভাবে এগুলা সব ক্ষেত্রে মেনে চলা হয় না, এই জন্য এইটা আপনার পরীক্ষায় স্যাররা দেওয়ার সম্ভাবনাটা একটু কম। সো এটা আপনি যদি চান অ্যাভয়েড করতে পারেন। কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে, যদি আপনি একটা পেশেন্টকে গ্লুকোটিকের রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে দেন, তাহলে তাকে কি অ্যাডভাইস দিবেন? আপনার ক্লিনিক্যাল সিনারিও এরকম একটা আসতে পারে, পেশেন্ট গ্লুকোটিকের রিপ্লেসমেন্ট থেরাপি পাচ্ছে কিন্তু পেশেন্টের সিভিয়ার ইন্ট্রাক্টেবল ভমিটিং দেখা দিয়েছে, একটা ইন্টারকারেন্ট ইলনেস, তখন বা স্ট্রেসফুল কন্ডিশন, তখন আপনারা কি করবেন? কোশ্চেনে বেশ কিছু অপশন থাকবে, এর মধ্যে দেখবেন আপনারা যে ডাবল ডোজ আপনি যে স্টেরয়েডটা দিচ্ছেন, ডাবল ডোজ অফ হাইড্রোকোর্টিসন দেওয়ার একটা অপশন থাকে, এটা হবে টু আনসার, অর্থাৎ ফেব্রাইল ইলনেস অথবা ইন্টারকারেন্ট ইলনেসে আমরা ডোজটা ডাবল করে দেবো। আর ভমিটিং এর ক্ষেত্রে স্পেশালি কেন বললাম, কারণ ভমিটিং এর ক্ষেত্রে পেশেন্ট তখন ওরালি খেতে পারবে না, তখন পেশেন্টকে আইভি দিয়ে দিবেন। এগুলো রিলেটেড কিছু ক্লিনিক্যাল কোশ্চেন প্রায় আছে। কুশিন সিনড্রোম রিলেটেড মোটামুটি এতটুকুই। কুশিন সিনড্রোম তাহলে আমরা মেইনলি কুশিন সিনড্রোমের ফিচারগুলো দেখে নিলাম, ফিচার থেকে কোশ্চেন আসতে পারে। ফিজিওলজি প্রথমে আমরা দেখে নিয়েছিলাম, কেন ফিচারগুলো হচ্ছে সেটাও বুঝে নিলাম। এছাড়াও কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে আমরা কুশিন সিনড্রোমটা কোথা থেকে ডেভেলপ হচ্ছে, অর্থাৎ পিটুইটারি থেকে নাকি এর নিচে থেকে অথবা একটোপিক, সেটাও আমরা বুঝে নিলাম। তাহলে মোটামুটি কুশিন সিনড্রোম থেকে যদি কোশ্চেন আসে আপনারা সবাই আনসার করতে পারবেন আমি আশা করি। দ্যাটস অল অ্যাবাউট কুশিন সিনড্রোম। আর পরীক্ষার আগে তো সবকিছু মোটেও দেখে যাওয়া একেবারেই অসম্ভব। তাহলে এইসব ক্ষেত্রে আপনারা যে কোশ্চেন, আমরা যে লাইনগুলো খুব ইনফিনিটি স্টার দিয়ে দাগিয়ে রাখি, এই লাইনগুলো চেষ্টা করবেন দেখে যেতে। আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যে এই বক্সগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আলটিমেটলি কিন্তু যতই আমরা ভিতরে পড়ি, যখন এক্সপিরিয়েন্স পার্ট ওয়ান পরীক্ষা হয়, পরীক্ষাতে কিন্তু বক্স থেকেই স্যাররা অনেক কোশ্চেন করেন। কারণ স্যাররাও জানেন আসলে লাইন বাই লাইন যদিও কেউ যদি পড়েও সেটা পরীক্ষাতে রিপ্রডিউস করা বা পরীক্ষার আগে দেখে যাওয়া বা সবকিছু মনে রাখাটা অনেক টাফ। এজন্য মোটামুটি বক্স থেকে কোশ্চেনগুলো বেশি আসে, তাই বক্সগুলো পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবেন। আজকে আচ্ছা, আরেকটা আমি ক্লিনিক্যাল কোশ্চেন ছিল সেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে একটা 20-year patient with 9 month যদি history of weight gain prior to this, he was of a normal weight and cannot identify any obvious lifestyle changes account for his obesity. On examination, he is noted to have abdominal stria and degree of proximal myopathy. BP 130/80, ইনভেস্টিগেশনে দেখেন সোডিয়াম 144, পটাশিয়াম একটু কম 3.3, ইউরিয়া ক্রিয়েটিনিন TSH 54 non significant, bicarbonate 26. What would be the most appropriate next test? Overnight dexamethasone suppression test, plasma ACTH, short ACTH test, 24 hours urinary cortisol test, renin aldosterone ratio. এই কোশ্চেনটা আমি নিয়েছি পাস মেডিসিন থেকে। আসলে কোশ্চেনগুলো আমরা যখন ডেভিডসন থেকে সরাসরি একটা জিনিস পড়ে যাই, তখন দেখেন ডেভিডসনে কিন্তু এখানে বলা হয়েছিল যে সবগুলো টেস্টই আমাদেরকে অন্তত দুটো টেস্ট করে দেখতে হবে। এই দুটো টেস্টের মধ্যে দুইটা টেস্ট এখানে রয়েছে, ওভারনাইট ডেক্সামিথেসন সাপ্রেশন টেস্ট এবং 24 আওয়ার কোর্টিসল টেস্ট। কিন্তু একটা ক্লিনিক্যাল সিনারিও যখন আপনাকে দিয়ে দিবে, আপনারা এটা সাসপেক্ট করতেছেন এটা একটা কোশ্চেন সিনড্রোম, এখন কোশ্চেন সিনড্রোমটা কনফার্ম করতে হবে। তাহলে আপনার প্রথমে কি করবেন, এটা কিন্তু একটা ক্লিনিক্যাল জাজমেন্ট চলে আসে। তো ক্লিনিক্যাল জাজমেন্টে আপনি নিজে চিন্তা করেন, যদি আপনি ওয়ার্ডে কাজ করেন, তাহলে প্রথমে নিশ্চয়ই আমরা পেশেন্টকে দুইটা টেস্ট একই সাথে করতে দিয়ে দিতে পারি না। প্রথমে যে কোনো আমরা একটা টেস্ট করব, সেটা দিয়ে আমরা কোশ্চেন সিনড্রোমটাকে কনফার্ম করার চেষ্টা করবো। এটা পাস মেডিসিন থেকে সরাসরি নেওয়া কোশ্চেন। তো এখানে আপনার মোটামুটি বুঝতে পারছেন, একটু যদি কনফিউজ হন সেটা হবে আপনার ওভারনাইট ডেক্সামিথেসন সাপ্রেশন টেস্ট অথবা 24 আওয়ার্স ইউরিনারি কোর্টিসল টেস্ট। এটার আনসার হবে ওভারনাইট ডেক্সামিথেসন সাপ্রেশন টেস্ট। ওভারনাইট ডেক্সামিথেসন সাপ্রেশন টেস্টে মেইনলি কমনলি ইউজ করা হয় কোশ্চেন সিনড্রোম ডায়াগনোসিস ক্ষেত্রে, বেড সাইডেও এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট। তাহলে এ ধরনের অপশন আসলে ঘাবড়ে যাওয়া যাবে না। যদিও আপনারা ডেভিডসন অনেক কিছু পড়ে ফেললেন, অনেক কিছু জানেন, কিন্তু কোশ্চেন যখন এই টাইপের কোশ্চেন আসবে, সিঙ্গেল বেস যাবে, সেটা আপনার ক্লিনিক্যাল জাজমেন্টটাকে অ্যাসেস করার চেষ্টা করবে। কোশ্চেন সিনড্রোম সম্পর্কে এতটুকুই থাক। মোটামুটি আপনারা যদি এই লাইভের সাথে মিলিয়ে কিছুটা দাগিয়ে নিতে পারেন এবং এরপরে আরেকবার চোখ বুলিয়ে নিতে পারেন, আমার মনে হয় কোশ্চেন সিনড্রোম, এছাড়া এডিসন ডিজিজ এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কমন যে ডিসঅর্ডারগুলো, এগুলো খুব ইজিলি আপনারা রেডি করে ফেলতে পারেন।
পরবর্তীতে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আজকে এ পর্যন্তই থাক। ম্যাট্রিক্স পয়েন্টের সাথে থাকার জন্য আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। এছাড়াও ম্যাট্রিক্স পয়েন্টের যেই এফসিপিএস এর কোর্সগুলো শুরু হচ্ছে, নতুন কোর্স, যারা ভবিষ্যতে জানুয়ারির জন্য নিজেদের প্রিপেয়ার করতে চান তারা এই কোর্সে অ্যাডমিট হতে পারেন। এছাড়াও আমার মনে হয় জানুয়ারি থেকে যারা এবার পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য তো অবশ্যই বেস্ট অফ লাক, এবং জানুয়ারিতে যারা পরবর্তীতে এফসিপিএস পার্ট 1 দিবেন অথবা রিসেন্টলি এমআরসিপি দেওয়ারও ইচ্ছা আছে একই সাথে, এবং সামনে তো অবশ্যই রেসিডেন্সি দিবেন, তারা আমার মনে হয় একই সাথে প্রিপারেশন শুরু করেন। বেস্ট অফ লাক সবাইকে। থ্যাংক ইউ লাইভে থাকার জন্য।